ছানা দিয়ে শুধু হরেক রকমের মিষ্টি তৈরি হয় তা নয়, ছানা দিয়ে কিন্তু কোফতা এবং অনেক রকমের তরকারিও রান্না করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে হাজির হয়ে গেছি ছানার কোফতা কারির রেসিপি নিয়ে। তো প্রথমেই নিয়ে নিয়েছি প্রায় 1.5 লিটার পরিমাণ দুধ, আর এখানে দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে কিছুক্ষণ জাল করব, আর কিছুক্ষণের মধ্যেই এই দুধটা ফেটে ছানা তৈরি হবে। ছানা হয়ে গেলে ছানাটা আমি একটা পাতলা সুতি কাপড়ে প্রথমে ছেঁকে নিব, তারপরে ঝুরিয়ে রাখবো পানিটা পুরোপুরি বের হয়ে যাওয়ার জন্য। ছানার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি এবং হাফ চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে এর সাথে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন, তবে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি। ছানাগুলো এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং তারপরে গোল গোল শেপ দিয়ে নিতে হবে। আমি একটু চ্যাপ্টা শেপ দিয়েছি, কেননা আমার কাছে চ্যাপ্টা শেপ বেশ ভালো লাগে। খুব দ্রুত আমি কোফতার বলগুলো তৈরি করে ফেলেছি, আর এখন একটা প্যানে সেগুলো 2 পিঠ খুব সুন্দর করে ভেজে নিব। ছানা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, তাতে কিন্তু ছানা শক্ত হয়ে যায়। একটু এদিক ওদিক বাদামি কাল রং হয়ে গেলেই আমরা উঠিয়ে নিব। এখন দেখেন আমি দিয়ে দিয়েছি, ছানা খুব দ্রুত ভাজা হয়ে যাবে, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন ছানার পুড়ে না যায়। ছানার কোফতাগুলো ভাজা হয়ে গেলে আমরা এগুলো একটি প্লেটে উঠিয়ে রাখবো এবং তারপরে আমি কিছু আলু ভেজে নেব। ছানার এই কোফতা কারির সাথে আমি কিছুটা আলু দিব, তাই কয়েকটা আলু আমি পিস পিস করে নিয়েছি এবং সেগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। নালিতা বাড়িতে থাকাকালীন আমার খুব প্রিয় একজন মানুষের কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম। কয়েকবার রান্না করেও খেয়েছি, আমার কাছে বেশ লেগেছে। যদিও এই তরকারিতে পেঁয়াজ এবং রসুন দেওয়া হয় না, তবুও আপনি চাইলে দিতে পারেন, তবে পেঁয়াজ ও রসুন ছাড়াই এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। এখন দেখেন আলুর টুকরোগুলো আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো আমি ওই একই তেলে খুব ভালোভাবে 2 পিঠই ভেজে নেব। ছানার এই কোফতা কারিটা রান্না করতে একটু সময় লাগে, তবে খেতে একদমই সময় লাগে না, চোখের নিমিষেই ফুরিয়ে যায়। পেঁয়াজ ও রসুন ছাড়া রান্না হলেও এই রান্নার মূল আকর্ষণ হচ্ছে ছানার এই কোফতাগুলো এবং সাথে থাকে ঘি ছাড়া এই রান্নাটা একেবারেই অসম্পূর্ণ। বাংলাদেশের আনাচে কানাচে যে কত মেধা ও সম্পদ লুকিয়ে আছে তা আমাদের অনেকেরই জানা নেই। এই নতুন নতুন এবং চমৎকার রেসিপিগুলো কিন্তু আমাদের বাংলাদেশেরই সম্পত্তি। তো যাই হোক, এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এবং তাতে ফোড়নে দিলাম আমি শুকনা মরিচ, তেজপাতা এবং কয়েকটা ডালগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এটা ফোড়নে দিব বলে। ফোড়ন দেওয়া হয়ে গেলে এতে একে একে অ্যাড করে দিব লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং সাথে একটা টমেটো পেস্ট, আর তারপরে অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচ। এর সাথে আমি দিয়েছি আদা বাটা এবং জিরে বাটা। মশলাটা একটু কষানো হয়ে গেলেই অ্যাড করে দেবো ভেজে রাখা আলু এবং কোফতাগুলো। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই, একটু হালকা এপিটোপিট করেই আমরা এখানে পানি অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। ছানার কোফতা এবং আলু দুটোই ভাজা হয়েছে, তাই এটা রান্না হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর ছানার তরকারি খুব বেশিক্ষণ জাল দিতেও হয় না। দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন একটু ছড়িয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি এবং দারচিনি ও এলাচ বাটা। আপনি চাইলে কিন্তু ফোড়নেও দারচিনি দিতে পারেন, তবে দারচিনি বাটা বা গুঁড়ো করে ছড়িয়ে দেওয়াটাই আমার কাছে বেশি ভালো লাগে। ছানার এই কোফতা কারি মাছ বা মাংস কোনো রান্নার চেয়ে কোনো অংশেই কম নয়। আমি একটু চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আর এখন এটা নামিয়ে অন্য একটি পাত্রে সার্ভ করব। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।